আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। বলতে বলতে দরজা বন্ধ করে চলে গেল। ইস কি ঠান্ডা লাগছে। এখন এখান থেকে কিভাবে বের হব কিছুই তো মাথায় আসছে না। কালকে প্রথম ডিউটি আমার, যেভাবে হোক না কেন এখান থেকে আমাকে যেতেই হবে। বাঁচার জন্য খুব চেষ্টা করছি। হাতগুলো মনে হয় লাল হয়ে গিয়েছে, কিন্তু আবার রুমে দ্বিতীয়বারের মতো আলো জ্বলে উঠল। সামনে তাকিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। আরে এ তো ফাহিমের বাবা। আর ফাহিম, এ তো বাঁচার চেষ্টা করবি না, তুই চাইলেও এখান থেকে পালাতে পারবি না। আমি বললাম আমার মনে হয় বহুদিন পর সাথে গত থেকে বের হয়েছে। ফাহিম বলল, তোরে আমার সেই দিনই মেরে ফেলা উচিত ছিল। তুই আমার ছেলের দুইটা হাত কেটে দিয়েছস, এরপরও আমি তোরে কিছু করিনি, কিন্তু আজকে তোরে আমি কুকুরের মতোই মারব। আমি বললাম চেষ্টা করে দেখতে পারিস। সে দেখতে হবে না, আমি যা বলি এমনি হয়ে যায়। কিন্তু একটা জিনিস বুঝলাম না, সেই ছেলেটা কারোর সাথে পর্যন্ত উঁচু গলায় কথা বলতো না, সে কিভাবে পারলো আমার ছেলের হাতটা কেটে দিতে? আমি বললাম আমি তো খারাপ পথে যেতে চাই না, কিন্তু তোদের মতো কিছু কুকুরের বাচ্চার জন্য যেতে হয়েছে। তবে কুকুরের ছেলে মেয়ে যে কুকুরই হয় সেটা হয়তো তোদের না দেখলে বুঝতে পারতাম না। ফাহিমের বোন চোখ ডল করে বলল, বাবা ও আমাদের কুকুর বলছে, একটু ভালো করে আদর করে দাও। আর কালকের পর থেকে আমি ওকে আর যেন এই পৃথিবীতে না দেখতে পাই। আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন গেলাম বাবা। আমি বললাম আরে যাবি কেন, আমাকে মারবি না? তোর কত দম আছে তা আজকে আমি পাল্লা দিয়ে ওজন করে দেখব। আমি বললাম আমার বাহু দুটো ধম বন্ধ আছে, তবে আমি যদি এখান থেকে যেতে পারি তোদের কাউকে ছাড়বো না, এটা মনে রাখিস। কিন্তু তুই তো আজকে এখান থেকে যেতেই পারবি না। ফাহিম বলল, বাবা এত কিছু কিসের কথা, শালাকে মেরে দাও। মানুষ কাঁদে, মানুষ হাসে ও জমিনের ভিতরে, তবে তোরে শালা মারবো ওরে কুত্তার মতোই। আমি বললাম এই কবিতার মানে কি জানিস? ঠিক এভাবেই তোদের আমি মারব, কুকুরের মতো, তাই নাকি? ওনার হাত থেকে লাঠিটা দিয়ে আমাকে মারতে লাগলো। মারতে মারতে উনি হাঁপিয়ে গিয়েছে। হঠাৎ আমাকে মারা বন্ধ করে দিয়ে বললেন, তোরে আমি এভাবে মারবো না। ফাহিম বলল, বাবা কি বলছো তুমি? ওকে আমি এভাবে মারবো না, ওর মাকে আগে ওর সামনে মারবো, পরে ওকে। শুনছি ওর মা নাকি বহু তেজ। আমি বললাম যদি দুনিয়াতে বাঁচার ইচ্ছা হয় তাহলে আমার আম্মুর নাম নিবি না, নইলে কিভাবে যে তোরে মারবো এটা তুই চিন্তাও করতে পারবি না। ফাহিম বলল, বাবা আর দ্বিতীয়বার এই ভুল করো না, ওকে মেরে ফেলো। আরে তুই এত চিন্তা করিস না, তুই শুন দেখ ওদের পরিবারকে আমি কিভাবে মারি। আমি একটা হাসি দিয়ে বললাম, যদি পারিস করে দেখা। উনি একটা চাকু নিয়ে আমার হাতের বাঁধনগুলো অর্ধেক খুলে দিয়ে বললেন, যদি পারিস এখান থেকে পালিয়ে যা, নইলে এভাবেই মারবো তুই। আর তুই চাস না তোর সামনে তোর মাকে মারে। যদি তোর পরিবারের সবাই মৃত্যু দেখতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। এই ফাহিম চল। আমি বললাম যা আমিও দেখে চাই তুই আমার কি করতে পারিস। কপাল দিয়ে রক্ত বের হয়ে মুখে চলে আসছে। বাঁচার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে না কখন যে এই অবস্থায় চোখ গিয়েছে বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন অনেকটা সকাল হয়ে গিয়েছে। তবে হাতের বাঁধনগুলো অনেকটাই ঢিলে হয়ে গিয়েছে। কিছুক্ষণ চেষ্টা করার পর সফল হলাম। তাড়াতাড়ি দৌড়ে বাসায় গেলাম। আম্মু আর আব্বু আমার এই অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সময় বেশি নেই, আগে রিয়া ম্যামের বাসায় যেতে হবে। এমন হবে পোশাক পরলাম যাতে কেউ না চিনতে পারে, কারণ শরীরের মারার অনেক আঘাত আছে। দৌড়ে বাসা থেকে বের হলাম। আম্মু পিছনে ডেকে বলল, তোর কি হয়েছে? আমি বললাম বাসায় এসে বলবো আম্মু, এখন দেরি হয়ে যাচ্ছে, একটা রিক্সা নিয়ে যাই। রিয়া ম্যামের বাসার সামনে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকে দেখি ম্যাডামের বাবা দাঁড়িয়ে আছেন। যাক বাবা, সেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। উনি আমাকে দেখে, এই ছেলে এদিকে আস। আমি ম্যামের বাবার সামনে গিয়ে বললাম, জি স্যার, তোমাকে তো চিনতে পারলাম না, তাছাড়া আমার সিকিউরিটি গার্ড তোমাকে ভিতরে আসতে দিল কেন? আমি বললাম, আরে স্যার আমাকে চিনতে পারলেন না, আমি রেদওয়ান। উনি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। আমি তো মনে করেছি তুমি ভয় পেয়েছো আর আসবে না। আমি বললাম, কি বলেন স্যার, ভয় আর আমি? আমাকে দেখে আপনার মনে হয় আমি ভয় পেয়েছি? আচ্ছা যাক, সেসব কথা বাদ দাও তো, এখন বলো প্রথম দিন এত দেরি করলে কেন? আমি বললাম, স্যার দেরি করতে চাইনি, কিন্তু আমার ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল। মিথ্যা বললাম, প্রথম দিন দেরি করছো তো মাফ করলাম, দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। আমি বললাম, না আর কখনো হবে না। এখন কি আমি যেতে পারি? যাবে, তবে তোমাকে দেখে কেউ চিনতে পারবে না। হঠাৎ এই রূপ নিলে কেন? আমি বললাম, আমি শুধু ম্যামের বডিগার্ড হয়ে থাকতে চাই না,
আমি ওনার পাশে একজন গোয়েন্দা হয়েও কাজ করব। এজন্য কেউ যেন দেখে আমাকে না চিনতে পারে, এই জন্যই আমি এই পোশাক পরলাম। তোমার কথা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি। এমন বডিগার্ড থাকলে আমারও মনে হয় আমার মেয়ের কিচ্ছু হবে না। সকালে কিছু খেয়ে আসছ? আমি বললাম, আপনি আমার খাবারের কথা বলবেন না। ওই দিন আপনি আমাকে পরীক্ষা করতে বিষ খাইয়ে দিলেন, সারা জীবন মনে থাকবে। ও এই জন্যই আমার ওপর রাগ করে আছো নাকি? সরি, এই একটু মনে পরীক্ষা করতে হয়, নইলে সবাইকে বিশ্বাস করে নিলে আমার মেয়ের কি হবে একবার চিন্তা করছো? আমি বললাম, স্যার এক তো দেরি করে আসছি, আপনিও আরও দেরি করিয়ে দিলেন। না জানি এখন আমাকে ম্যাম কি বলে, তবে এখন কি আমি যেতে পারি? তাড়াতাড়ি যাও। আমি তাড়াতাড়ি উপরে রিয়া ম্যামের রুমের সামনে গিয়ে দেখি তাসলিমা ভিতরে দাঁড়িয়ে আছে আর রিয়া ম্যাম কি জানি লেখছে। আমাকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। ম্যাম বলল, এই ছেলে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে থাক, ভিতরে আসার দরকার নেই। আমি বললাম, কিন্তু ম্যাম বাবাকে বল আমার নতুন বডিগার্ড দরকার নেই। তবে তোমার কণ্ঠ এমন চিনা চিনা লাগছে কেন? আমি বললাম, আরে ম্যাম আমি রেডওয়ান, আর আমাকে চিনতে পারলেন না? ও তুমি ভিতরে আসো। আমি তো ভাবছিলাম তুমি আর আসবে না, মনে করছি বাবা আমার জন্য নতুন বডিগার্ড পাঠিয়েছে। আমি বললাম, সরি ম্যাম দেরি করার জন্য। এখন বলো দেরি কেন হয়েছে? আমি বললাম, একটু পারিবারিক সমস্যার কারণে দেরি হয়েছে। দূর, আর কত মিথ্যা বললাম। কেন, তোমার মা কি তোমার জন্য বউ দেখছে নাকি? আমি বললাম, আপনি থাকতে আবার বিয়ে করতে যাব কেন? এটা বলতে মুখে হাত দিলাম। কি আর আমি থাকতে মানে? তোমার তো সাহস কম না? তাসলিমা তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আমি বললাম, আরে ম্যাম আমি বলছি যেখানে আপনি বিয়ে করেন না সেখানে আপনার বডিগার্ড হয়ে আমি কিভাবে বিয়ে করব? আমি তো এটা আপনাকে বুঝাতে চেয়েছি। কি জানি আপনি কি বুঝলেন। ও তাই বলো। আমি বললাম, তাসলিমা তোর খবর কি? ম্যাম বলল, ম্যাম আমি একটু ওর সাথে বাইরে কথা বলতে পারি? ম্যাম বলল, না, যা বলার এখানেই বলো। তুই স্যারকে ইমপ্রেশন দিছিস কেন? উনি কিন্তু খুব রেগে আছেন, যে কোনো সময় তোরে এই চাকরি থেকে বের করে দিতে পারেন, এটা মাথায় রাখবে। আমি বললাম, তোর স্যারকে বলে দে আমি কারো হুকুমে মেনে কাজ করতে পারি না। আমি যা করব সেটা আমার একার বিষয়। যদি এখানে আমাকে রাখে তো রাখবে, নইলে আমার থানাতেই ভালো। হঠাৎ তোর কি হয়েছে যে এমন কথা বলছিস? আমি বললাম, কিছুই হয়নি। ম্যাম বলল, তোমার কি নিয়ে এভাবে ঝগড়া করছো? আমি বললাম, কিছু না ম্যাম, বাদ দেন। আজকে কি কোথাও বের হবেন নাকি? আজকে একটা জায়গায় যাব, আর আমার এক বান্ধবীর বোনের বিয়ে। আমি বললাম, বের হবেন কখন ম্যাম? এই তো একটু পর। তবে তোমাকে দেখেই তো চেনা যায় না, কিন্তু তোমার মাস্কটা এমন লাল হয়ে গিয়েছে কেন? মুখে হাত দিয়ে দেখি সত্যি ভিজে গিয়েছে মাস্কটা রক্তে। আমি বললাম, ম্যাম ওয়াশরুমটা কোন দিকে? ওই যে ওই দিকে যাও। মুখটা কিছুটা পানি দিয়ে আবার ম্যামের কাছে আসলাম। চলো। ম্যামের পিছন পিছন নিচে নামলাম। বাবা বলল, রিয়া মা তুই একটু গাড়ির সামনে দাঁড়া, আমি রেদওয়ানের সাথে কিছু কথা আছে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি করো। এই একদিনে আমার নামটাও মুখস্থ করে নিল। এই ছেলেটা কি চিন্তা করে? আমি বললাম, চিন্তা করছি। আবার আপনি কি আমার ওপরে নতুন কোনো পরীক্ষার অ্যাপ্লাই করবেন নাকি? চুপ কর, এইদিকে এক চর। আমি বললাম, কিছু বলবেন? এই নাও পিস্তল। আমি বললাম, কিন্তু আমার কাছে তো আছে স্যার। আরে ওইটা তো অফিসিয়ালি, ওইগুলি খরচ করলে সরকারি হিসেব দিতে হবে। আর এইটা মনে করো আজ থেকে তোমার নিজের। তো আমার মেয়েকে যে তোমার ছোঁয়ার চেষ্টা করবে, সাথে সাথে ভরে দিবে। আর যত পারো গুলি খরচ করো, আমি কিছু বলবো না, তবে সেটা আমার মেয়ের জন্য। আমি পিস্তল নিয়ে বললাম, বুঝে গিয়েছি স্যার, আর বলতে হবে না। গুড, এখন যাও, আমার মেয়ে হয়তো দাঁড়িয়ে আছে। কি এক জ্বালায় পড়লাম। এর কথা শোনো, ওর কথা শোনো, এই জন্যই এসব চাকরি করতে চাই না। বাইরে এসে দেখি ম্যাম গাড়িতে উঠে গিয়েছে। তাসলিমা আজকে ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে তাসলিমার সাথে পিছনে বসে গেলাম। এই নিয়ে স্যারের সাথে কথা বল। আমি বললাম, দেখ আমি এক কথা বারবার বলতে পারবো না, আর এখন উনি চাইলেও আমাকে এখান থেকে সরাতে পারবে না, কারণ সবাই এখন আমাকে বিশ্বাস করে। বলে দে স্যারকে। তাসলিমা মুখটা কালো করে বলল, এত ওরা ভালো না। আমি বললাম, তা তুইও তো দেখি আমার ওপর রেগে গেলে। আমি কি তোর কি এমন ক্ষতি করলাম রে? দেখ আমি তোর ওপর রাগ করব কেন? আচ্ছা বাদ দে, আমি স্যারকে বুঝিয়ে বলবো। এখন তোর ফোন নাম্বার দে। সকালে তোর ফোনে কল করতে গিয়েও করতে পারিনি, কারণ তোর ফোন নাম্বার আমার কাছে নেই। আমি বললাম, দে ফোনটা আমার কাছে দে। আমি তুলে দেই। তাসলিমা ওয়েলপেপারের একটা ছেলের ছবি দেখে বললাম, ছেলেটা তো সুন্দর আছে, তুই দেখে ফেলছিস? আমি বললাম, যেভাবে সামনে
সামনে রাখলে শুধু আমি না, যে তোর ফোন হাতে নিবে সেও দেখতে পারবে। এখন বল ছেলেটাকে। আমার বয়ফ্রেন্ড। আমি বললাম কেমন জানি চেনা চেনা লাগছে। সত্যি কথা বলতে ও আমাদের সিনিয়র স্যার। কি? সত্যি। আমি বললাম কিন্তু দেখে তো এমন লাগছে না, অনেক আগের পিক এটা। তবে একটা কথা কি জানিস, এটা শুধু আমার ভালোবাসা। আমি বললাম তোর ভালোবাসা মানে? আরে আমি শুধু ওনাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারি না। ওই একতরফা ভালোবাসা যাকে বলে। আমি বললাম ও এই ব্যাপার, এই জন্যই আপনি আমার সাথে রাগ করলেন। এখন বুঝতে পারছি। তো তুই তো এখন লাইনে আসছস, উনি শুনে ফেলবে না আমাদের কথা? না, বন্ধ করা যায়। আমি বললাম তবে ওনাকে আমার একটু বিলিয়ন টাইপের লাগে, কেমন জানি সব সময় অদ্ভুত আচরণ করে। ওনার নামে একদল উল্টাপাল্টা কথা বলবি না। আমি বললাম এত ভালোবাসা ওনার জন্য তো বলেই দিস না কেন? ভয় করে, এই জন্যই বলতে পারি না। আমি বললাম তবে কেন জানি আমার মনে হচ্ছে এই ভালোবাসা তোদের সফল হবে না। মজা করিস না আমার সাথে। আমি বললাম আমি কিছুটা আন্দাজ করতে পারছি, পরে আরেকদিন তোরে আমি বুঝিয়ে বলবো। এই ড্রাইভার আর কত দূর? এই তো স্যার একটু সামনে। আমি বললাম তাসলিমা শোন, মায়ের কাছে ম্যামের কাছে কাউকে ফেসেও দিস না। তাসলিমা আমার দিকে তাকিয়ে দেখে বলল এসব তোর আমাকে শিখাতে হবে না। গাড়ি থেকে নেমে স্যারের গাড়ির দরজা খুলে দিলাম। উনি নেমে পড়লেন। ওনার আশেপাশে অনেক পুলিশ আছে, তবে আমি আর তাসলিমা ওনার দুই পাশে। ভাবতেও একটু ভালো লাগছে। এমনভাবে ওনার পাশে দাঁড়িয়ে আছি, কেউ দেখলে এমনি ভয় পাবেন। উনি ওনার বান্ধবীর সাথে কথা বলছেন আর আমার পাশে দাঁড়িয়ে আমরা শুনছি। কি রে রিয়া, এত দেরি করে আসলি কেন? সেই কখন তোর জন্য অপেক্ষা করে আছি। ম্যাম বলল আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসেছিলাম, একজন সিকিউরিটি গার্ডের জন্য দেরি হয়েছে। বাবা, এখন আবার দোষ অপর কার চাপিয়ে দিলি? এই তুই আমাকে ইশারা করে কি বললো তুমি? একটু দূরে যাও, ওর সাথে আমার কথা পার্সোনাল আছে। আমি বললাম সরি ম্যাম, আমি এখান থেকে যেতে পারবো না, তবে তাসলিমা থাকবে আর তাসলিমা মেয়ে, এর ওপর খেয়াল রাখবো। না, এই মেয়েকে যেতে হবে। আমি বললাম ম্যাম মারতে চান? রিয়াও কি করে তোর বডিগার্ড? রে, কি কথা বলে আমি নাকি তোরে মারতে যাই? আমি বললাম ম্যাম ওনার হাব ভাব ভালো লাগছে না। দেখ তোর বডিগার্ডকে এখন থেকে যেতে বল, নইলে আমি ওরে খুন করে নেব। পিস্তল বের করে বললাম এটা তো ভালো করে চিনেন। রিয়া ম্যাম একটা হাসি দিয়ে বলল কি রে, তুই কি আবার ভয় পেলি? মেয়েটা ভয়ে একাকার হয়ে বলল না না, আমি আবার ভয় পাবো কেন? বুঝে গিয়েছি, আর বলতে হবে না। শোন, ওদের কাজ আমাকে সুরক্ষা দেওয়া, তুই বললেও শুনবে না। রেদওয়ান আর তাসলিমা একটু ওইদিকে যাও। আমি কতটা সময় থাকবো ম্যাম? এই 10 মিনিট। তাসলিমা বলল যদি ম্যামের কিছু হয় না তো কি হবে জানেন? আমি বললাম এই রিয়া, এসব বডিগার্ড দিয়ে আর কিচ্ছু যায় আসে না। দেখ মনে হয় একদম নিষ্পাপ, আর ভিতরে শুধু এটাই শুনে আমার ম্যামের থেকে একটু দূরে চলে আসলাম। রেদওয়ান তুই তো আজকে ফাটিয়ে দিলে। আমি বললাম ম্যামের বডিগার্ড আমি, এটা মাথায় রাখতে হবে না স্বরাষ্ট্রমন্ত্রী দিনে, কেমন যেন একটা সম্মান লাগে না রে? ঠিকই বললি, শরীরে আলাদা একটা ভাব জমে গিয়েছে। আমি একটা হাসি দিয়ে বললাম তোর পিছনে তো এখন ছেলে লাইন লেগে থাকবে। তাসলিমা চুল ঠিক করতে করতে বলল তাই তো, এটা তো আমি চিন্তাও করিনি। হঠাৎ আবার তাসলিমা মুখ কালো হয়ে গিয়েছে। আমি বললাম কি হয়েছে, মুখ অন্ধকার করে গেলে কেন? তাসলিমা আস্তে করে বলল স্যার বকা দিয়েছে। আমি বললাম দূর, এই জন্য আমি বলি কারো কথা শুনে কাজ করতে চাই না, যখন যা বলবে তাই শুনতে হবে। কাজ করাও তো একটা মজা আছে নাকি? উনি তো তোর আজকের পর থেকে আর চাকরিতে রাখবেন না বলছে। আমি একটা হাদিস দিয়ে বললাম দেখা যাবে কে কাকে চাকরিতে রাখে। বিয়ের ঝামেলা মিটিয়ে গাড়ির কাছে গেলাম, কিন্তু অবাক করে দিয়ে ম্যাম সবাইকে চলে যেতে বলল। আমাকে আর তাসলিমাকে রেখে ড্রাইভারকেও বিদায় করে দিলেন। ম্যাম আমাদের গাড়িতে উঠতে বললেন। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন চ্যানেলে আপলোড দেওয়া হবে পরবর্তী পার্টগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।